নির্মম নিষ্ঠুরভাবে লুট হলো এবং আমার বাংলার সম্পদ দিয়ে লন্ডন শহর গড়ে তোলা হলো, নিচ দিয়া ট্রেন চালানো হলো, আন্ডারগ্রাউন্ড ট্রেন, আরো অনেক কিছু বিল্ডিং করা হলো লন্ডন, জাহাজ ভর্তি করে সোনাদানা নিয়ে যাওয়া হলো। আমি বাংলা ভিক্ষুক হয়ে গেলাম এবং 1754 সনে 74 মন্বন্তর হলো। লোক ছিল তখন প্রায় 5.5 কোটি 6 কোটি বাঙালি, 1/3 লোক না খেয়ে মারা গেল। সেই যে বাঙালি, দরিদ্র বাঙালি, তার উপরে আবার নির্যাতন শুরু হলো। সেই নির্যাতন হলো নীল সাহেবদের নির্যাতন। গ্রামে গঞ্জে জমি খামারে নীল চাষ করার জন্য মানুষকে অত্যাচার করা হতো। সেই নীল সাহেবদের অত্যাচার, বর্গীদের অত্যাচারে কেঁদে কেঁদে একটা ছড়া বের হয়েছিল। আমাদের মায়েরা বোনেরা বলতো, ছেলে ঘুমালো, পাড়া জোরালো, বর্গী এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, দান ফুরালো, পান ফুরালো, খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করো রসুন বুনেছি। আমার মায়ের বোনের কান্নায় অশ্রু মুছিয়ে দেওয়ার জন্য 200 বছর যাবৎ বাংলায় যুদ্ধ হয়েছে। যুদ্ধ করেছে, যেখানে দাঁড়িয়ে আমি বক্তৃতা করছি। প্রথম যোদ্ধা ছিলেন এই ঢাকা ময়মনসিংহের সন্তান, তার নাম হলো ফকির মজনু শাহ। দ্বিতীয় যুদ্ধ করেছে রংপুরের নুরুল দিন। তারপরে যুদ্ধ করেছে তিতুমির, হাজী শরীয়তুল্লাহরা। ব্রিটিশের হাত থেকে তারা দেশকে মুক্ত করতে পারে নাই। আধুনিক রাজনীতিতে যখন আসলো, সেই আধুনিক রাজনীতির প্রবর্তন যখন হলো 1863 সন থেকে, 1863 সনের পরে 1885 সনে যখন ভারতীয় কংগ্রেসের সৃষ্টি হলো, মানুষ যখন আস্তে আস্তে কিছু অধিকার পেল, তখন সেই অধিকারের সুযোগে বাংলার যুবকেরা, তখন বাংলা শুধু আমাদের বাংলাদেশ ছিল না, 27 জেলার বাংলা ছিল। সেই জেলা ছিল কাছাড় থেকে, শিলচর থেকে ধরে মেদিনীপুর, দার্জিলিং থেকে ধরে বার্মা পর্যন্ত জেলা ছিল আমাদের। সেই যে বাংলা, সেই বাংলায় তখন যুদ্ধ হলো, ছোট ছোট যুদ্ধ। সেই যুদ্ধে ক্ষুদিরাম 1909 সনে ফাঁসিতে ঝুলল। গান হলো, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পর্ব ফাঁসি দেখবে জগৎবাসী। এই আবেগের গান হলো। যুদ্ধ হলো বাংলায়, চিটাগাঙ্গে যুদ্ধ হলো। সূর্য সেনেরা, যার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল, তারা ফাঁসির কাস্টে ঝুলল। তারপরে আসলো 35 সনের আইন, 37 সনে আমার বাংলার এক সন্তান। 190 বছর পরে এই বাংলায় সিরাজউদ্দৌলার পরে বাংলার এক বাঙালি সন্তান কলকাতার মসনদে বসলো, তার নাম শেরে বাংলা একে ফজলুল হক। 190 বছর পরে সেই শেরে বাংলা একে ফজলুল হকই বুঝাতে চলল, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। ঢাল বাতে রাজনীতি করা শুরু করলেন, যার দলের নাম ছিল কৃষক শ্রমিক পার্টি, কৃষক প্রজা পার্টি। সেই শেরে বাংলা ফজলুল হক থেকে ধরে, তার পদ ধরে, তার যে ডেপুটি মেয়র ছিল কলকাতার, তার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোস বিশ্বযুদ্ধ যখন শুরু হলো, দেশ থেকে পালিয়ে গিয়ে জার্মান হয়ে পানির নিচ দিয়ে 3 মাসে জাপানে গেলেন, আজাদ হিন্দ ফৌজ গঠন করলেন। সেই আজাদ হিন্দ ফৌজ গঠন করে যুদ্ধ করলেন ব্রিটিশের বিরুদ্ধে, ভারত এবং বাংলার স্বাধীনতার জন্য। তিনিও হারিয়ে গেলেন, কিন্তু বাংলার স্বাধীনতা তিনি দেখে যেতে পারলেন না। তারপরে আরো মানুষ, সেই হুসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানরা সংগ্রাম করলো। যে কথাটা আমি বলেছিলাম, 66 পরে আসলো 69। 66 স্লোগান ছিল, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। 69 স্লোগান আরেকটু আগালো, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। 11 দফার স্লোগান, রক্ত সূর্য উঠেছে, বীর বাঙালি জেগেছে। এই স্লোগান আসলো। স্লোগানে স্লোগানে মুখরিত সারা বাংলা। সেই স্লোগানের উপরে ইলেকশন হলো। 70 নির্বাচন আমি দেখলাম, আপনারা এখানে ফেস্টুন করে রেখেছেন। সেই 70 নির্বাচনে, যদিও বাস্তবতার কারণে নামটা লেখা হয় না, যুবকরা ছাত্ররা লিখবেন, ইতিহাস আমাদের সত্যই বলা দরকার। 70 নির্বাচনে কিন্তু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নৌকা মার্কায় পাশ করছিল, সারা পাকিস্তানে মেজরিটি হয়েছিল, এটাই সত্য।
কিন্তু এহিয়া খান ক্ষমতা দেয় নাই। এহিয়া খান ক্ষমতা দেয় নাই বলে সেই দিন যুদ্ধ হয়েছিল। আর আমি যোদ্ধা হয়েছিলাম সেই দিন না, আমি নিজে যোদ্ধা হয়েছিলাম 1969 সনের 14ই নভেম্বর। আমাদের একজন নেতা ছিলেন, মুরব্বীরা জানবেন এখানে, তার নাম সিরাজুল আলম খান, যিনি মারা যাওয়ার পরে অকৃতজ্ঞ আওয়ামী লীগ সরকার একটা শোক প্রস্তাবও নেয় নাই। আমি সেই সিরাজুল আলম খানের শিষ্য ছিলাম। আজকে বলতে আমার কোনো দ্বিধা নাই, তিনি চলে গেছেন, যদিও পরবর্তী সময় ওনার রাজনীতি জাসদ আমি করিনি। আমি ছাত্র রাজনীতিতে স্বাধীনতার আগে ওনার শিষ্য ছিলাম। আমি শাহজাহান সিরাজ নামে একজন ছাত্রনেতা ছিল, জাতীয় চার নেতার একজন, নূরে আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, আসম আব্দুর রব, আব্দুল কুদ্দুস মাকন। এখানে শিক্ষকরা বসে আছেন, আমি ভুল কথা বললে ছাত্র হিসাবে আমাকে শিখিয়ে দিবেন। সেই জাতীয় ছাত্রনেতা শাহজাহান সিরাজের আমি রুমমেট ছিলাম। ওইখানে আমি অনামিকার রক্ত কেটে, ইকবাল হলে গেলে দেখবেন, জহুরুল হলে গেলে দেখবেন, তার দক্ষিণ দিকে একটা পুকুর আছে, উত্তরের ঘাটটা শানে বান্ধানো ঘাট। সেইখানে সুবে সাদেকের সময় আমি সিরাজুল আলম খানের কাছে আঙ্গুলটা আগিয়ে দিলাম, অনামিকার আঙ্গুল। সেই আঙ্গুলের রক্ত কেটে আমি শপথ করলাম, আমি বাঙালি জাতির মুক্তি চাই, বাঙালি জাতির স্বাধীনতা চাই। উনি সঙ্গে সঙ্গে আমার হাতে একটা বই তুলে দিলেন। বইটার নাম হলো ফিদেল ক্যাস্ট্রোর সবচেয়ে বড় সাথী, সেই চে গুয়েভারার ডাক দিয়ে যায়। এই বইটা তিনি আমার কাছে তুলে দিলেন। এর আগেও আমি অনেক বই পড়েছি, সেগুলো নাই বা বললাম এখন। আমি তখন থেকেই মুক্তিযোদ্ধা বাংলাদেশের, এবং মুক্তিযুদ্ধের আগে বিএলএফ, বেঙ্গল লিবারেশন ফোর্সের 8,000 সদস্য হয়েছিল। আমি সেই 8,000-এর একজন, এবং কিশোরগঞ্জের কমান্ডার। মুক্তিযুদ্ধে যে বিএলএফ হয়েছিল, মুজিব বাহিনী যাকে পরে বলা হতো, এটার নাম হলো বিএলএফ হয়েছিল। আমার কিশোরগঞ্জে 13টা তখন 12টা উপজেলা ছিল, প্রত্যেক উপজেলায় 100 করে মুক্তিযোদ্ধা বিএলএফ এর ট্রেনিং দিয়েছিল। কোথায়? আমি নিজেও দিয়েছিলাম, সেটা হলো দেরাদুন। এখান থেকে প্রায় 2,500 কিলোমিটার দূরে, দেরাদুন থেকে আরো 300 কিলোমিটার দূরে, তার নাম হলো ট্রেনিং সেন্টার টান্ডুয়া। সারা পৃথিবীর বড় বড় জেনারেলরা, আইয়ুব খান, ইহিয়া খান থেকে ধরে মানিক শ পর্যন্ত সবাই টান্ডুয়াতে ট্রেনিং দিয়েছে। আমার ভাগ্য হয়েছিল সেইখানে ট্রেনিং দেওয়ার মুক্তিযুদ্ধের সময়। এবং সেই ট্রেনিং দিয়ে আমাদেরকে বলা হয়েছিল, দিস ইজ নট এ কনভেনশনাল ওয়ার, ইটস এ পলিটিক্যাল ওয়ার। This is not the arms that fights, but the man behind the arms, an ideology behind the man that fights. অস্ত্রটা যুদ্ধ করে না, অস্ত্রের পিছনে একটা মানুষ থাকে, মানুষের পিছনের আদর্শটা যুদ্ধ করে। এবং সেই আদর্শ নিয়ে যুদ্ধ করেছিলাম বলে আমরা মুক্তিযুদ্ধে জয়লাভ করেছিলাম। এখন বাংলাদেশ থেকে সেই কঠিন আদর্শ যেন আস্তে আস্তে চলে যাচ্ছে। বন্ধুরা, আমাদেরকে বলা হয়েছিল যুদ্ধটা এত কঠিন, don't forget, it's an war. If you don't kill your enemy, enemy will kill you. এরকম একটা কঠিন যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের জন্য সারা পৃথিবী নড়ে উঠেছিল। আমেরিকা ছিল পাকিস্তানের পক্ষে, চীন ছিল পাকিস্তানের পক্ষে, ইন্ডিয়া ছিল আমাদের পক্ষে। ইন্ডিয়া আমাদেরকে অস্ত্র দিয়েছিল, খাবার দিয়েছিল। রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন ছিল আমাদের পক্ষে। যখন বঙ্গোপসাগরে, আমার সন্তানেরা, তোমরা জানো কিনা জানি না, যুদ্ধের সময় 11 তারিখে বঙ্গোপসাগরে যখন 7ম নৌবহর আসি করছে, তখন রাশিয়া 3টা ভেটু দিয়েছিল জাতিসংঘে, দিয়ে বলেছিল, যদি পারমাণবিক যুদ্ধ তোমরা শুরু করো তাহলে আমাদেরকে যুদ্ধ শুরু করা ছাড়া বিকল্প নাই। 7ম নৌবহর থেমে গেল, আমরা স্বাধীন হয়ে গেলাম, যুদ্ধের মধ্য দিয়ে বিজয় অর্জন করলাম 16ই ডিসেম্বর 1971 সালে। সেই যে যুদ্ধ, কত রক্ত ঝরেছে। অনেকে বলে কত মানুষের রক্ত ঝরেছে, কত লাখ, কে গণেছে? দ্বিতীয় মহাযুদ্ধে যে বলা হয়, আমি আপনাদের সামনে, শিক্ষিত মানুষদের সামনে কথাটা বলি, দ্বিতীয় মহাযুদ্ধে যে বলা হয় 3 কোটি মানুষ জীবন দিয়েছে, এটা কে গণেছে? এটা একটা প্রতীকী চিহ্ন। আমাদের দেশে দীর্ঘদিন বলা হয়েছে 30 লাখ লোক মরেছে, কে গণেছে? এটা একটা প্রতীকী সংখ্যা। আমি জানি অন্তত 3 লাখ শিশু এবং নারী মারা গিয়েছে শুধু বর্ডারে।
যে 1 কোটি মানুষ গিয়েছিল সেইখানে শরণার্থী হতে, এখানে 3 থেকে 4 লাখ শিশু এবং নারী এবং মানুষ মারা গেছে। দেশের ভিতরে কত মারা গেছে আমি সঠিক করে বলতে পারবো না, কিন্তু আমরা সব সময় বলছি 30 লাখ মারা গেছে, কেউ বলে লাখ লাখ মারা গেছে। যাই হোক, ওই যে যুদ্ধ, যে যুদ্ধের জন্য বিশ্বযুদ্ধের রিস্ক নিয়েছিল ইন্দিরা গান্ধী, সেই বিশ্বযুদ্ধের রিস্কের মধ্য দিয়ে আমার দেশ স্বাধীন হয়েছিল। আমার সোনার বাংলাপুরে সরকার হয়েছিল, মায়ের বুক খালি হয়েছিল। বছরের পর বছর একজন হতভাগিনী মা দরজায় দাঁড়িয়ে থাকতো, হয়তো বা আমার সেই সন্তান ফিরে আসবে, কিন্তু উনি জানতেন না তার সন্তান গুলি খেয়ে শহীদ হয়েছে বর্ডারে এবং চিৎকার করে মারা গেছে। আমি ফজলুর রহমানকে বলে গেছে, মামা আমার মাকে দেখো, মার তো আর কোনো সন্তান রইল না। সেই মা পাগল হয়ে মারা গেছে, কিন্তু সন্তান আসে নাই, বর্ডারে তাকে কবর দিয়ে এসেছে। এই যে হাজার হাজার লাখ লাখ মুক্তিযোদ্ধা যুদ্ধ করলো, দেশ যে স্বাধীন করলাম, আপনারা আমাকে জিজ্ঞাসা করেছেন আমরা পেলাম কি? আগের যিনি বক্তা, পেলাম নাকি? আমি পাওয়ার দিকটি আগে বলি। একটা বাংলাদেশ তো পাইলাম, রক্তের সাগরে পাকিস্তান ডুবে গেল, বাংলাদেশের সৃষ্টি হলো। পাইলাম তো বাংলাদেশ, বলতে পারলাম আমি তো স্বাধীন। শত শত বছর যাবৎ পাল যুগ ছিল, অষ্টম নবম দশম পাল যুগ ছিল বাংলায়। পুণ্ডুবর্ধনে ছিল রাজধানী বগুড়ার, সেইখানে বলা হতো আমরা তখনকার মতো করে স্বাধীন ছিলাম। তারপরে যে আমরা পরাধীন ছিলাম, আমরা তো বলতে পারলাম আমরা স্বাধীন, আমাদের একটা বাংলাদেশ হয়েছে। আমাদের হইল নাকি? আমাদের বাংলাদেশ হওয়ার পরে আমাদের নিজেদের একটা মন্ত্রিসভা হলো, যে মন্ত্রিসভার সব প্রধানমন্ত্রী থেকে সব মন্ত্রী বাঙালির সন্তান, রাষ্ট্রপতি বাঙালির সন্তান, এমপি এমএলএরা সব বাঙালির সন্তান। আজকে যে পার্লামেন্ট আছে সেটারও 300 এমপি আমরা বাঙালির, বাংলাদেশের সন্তান। পাইলাম নাকি? আদমজি, ইস্পাহানি, দাউদ বাউনি, সাইগলের কল কারখানায় পাটকলে গিয়ে বিয়ে পাশ করে ইকবাল হল থেকে আমার বন্ধু দাঁড়ায় আছিল, স্যার আমার একটা চাকরি দেন, আমি বিয়ে করছি ছোটবেলায়, আমার সন্তানরা খাইতে পারে না, একটা লেবারের চাকরি দিলেই যথেষ্ট। বাঙালির তো কোনো কল কারখানা ছিল না। বাবারা তোমরা জানা রাখো, 71 সন পর্যন্ত বাঙালির কোনো কল কারখানা ছিল না। আজকে যত কল কারখানা, খারাপ বলেন ভালো বলেন, আর টেক্সটাইল বলেন আর গার্মেন্টস বলেন আর বড় বড় শিল্প কল কারখানা বলেন, সবার মালিক হলাম আমরা। এই দেশের বাংলাদেশের মানুষ পাই নাই কি? আমরা পাই নাই কি? বাঙালির ছেলে কি সচিব ছিল? বাঙালির ছেলে কি সিনিয়র সচিব ছিল? ডেপুটি সেক্রেটারি হইলে পরেই, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হইলে পরেই মানুষ দেখতে যাইতো আব্দুল আলীর ছেলে নাকি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়েছে। ডিসি হইলে তো 5 গ্রামের মানুষ রসগোল্লা নিয়ে তার বাড়িতে যাইতো, বাপ রে বাপ অমুকের ছেলে ডিসি হয়েছে। আর এখন ডিসি রাস্তা দিয়ে হাইটে যায়, আপনারা চোখ বুঝে থাকেন, দেখেনি না তাদেরকে। শত শত সিনিয়র সচিব, সচিব, এডিশনাল সচিব, যুগ্ম সচিব হয় নাই কি বাঙালির ছেলে? বাঙালির ছেলে হয় নাই কি? কর্নেল এমএজি উসমানী, বাবারে কত বড় চাকরি, কর্নেলের চাকরি, কর্নেল এমএজি উসমানী। দ্বিতীয় মহাযুদ্ধের সময় ক্যাপ্টেন হয়েছিল। দ্বিতীয় মহাযুদ্ধের প্রধান সেনাপতি লর্ড মন্টগোমারি তাকে পুরস্কার দিছিল। তাকে দেখে বলছিল, ইয়েস দিস বয় ওয়ান্স হি উইল বি দি জেনারেল অফ ইন্ডিয়া, কারণ তখন এটা ইন্ডিয়া ছিল। জেনারেল মন্টগোমারি